Star Fashion. ঈদ মুবারক। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডায়। বরাবর মতো চ্যানেল এস এর পর্দায় চলে এসেছি আপনাদের পছন্দের হোস্ট মিপা বিশ্বাস। এবং হ্যাঁ, আজকেও কিন্তু কথা রেখেছি, চলে এসেছি সাথে নিয়ে দর্শক সমাদৃত একটি মুখ, আমাদের সবার পছন্দের কাজী শুভ ভাইকে নিয়ে। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বেশ ভালো লাগছে কিন্তু আপনাকে দেখতে। থ্যাংক ইউ সো মাচ। মনটা কি খারাপ? না কেমন যাচ্ছে আপনার এই ঈদের সময়টা? তো আসলে সবারই ভীষণ ব্যস্ততায় কাটে, আপনার কিরকম ব্যস্ততা গেল? নর্মালি তো ঈদের সময় আমাদের একটা অডিও ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে একটা ব্যস্ততা থাকেই। তো বরাবরের মতোই ঈদের আগে সেই নতুন গান তৈরির কাজ এবং সেগুলো রিলিজ করা, সেগুলো নিয়ে একটা ভালোই ব্যস্ততা গেল। এবার ঈদের চমক কি পাচ্ছি আমরা কাজী শুভর কাছ থেকে? যদি উল্লেখযোগ্য বেশ কয়েকটা কাজ আছে, এর মধ্যে যদি স্পেশালি বলতে চাই, একটা গান আমার এবং আরফিন রুমির দুইজনের একই সাথে গাওয়া, রবিউল ইসলাম জীবনের লেখা এবং রুমির সুর করা। আমি আর রুমি একসাথে গেয়েছি গানটা, ওয়াও, এবং গানটার টাইটেল হচ্ছে বেবি ডল। বেবি ডল। রাইট। ও মাই গড, আমার মনে হচ্ছে এই প্রথম বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে দুজন মেল ভয়েস একসাথে কাজ করছে। না, এটা প্রথম বলা যাবে না, কারণ অনেক গান, যেমন আমাদের একটা গান, আমাদের ব্যান্ডের গান যেটা জ্বলে ওঠো বাংলাদেশ নামে একটা গান আছে, এখানে আমরা চারজন একসাথে গেয়েছি, যদিও এটা দেশের গান। বাট ডিফারেন্ট ইজ দ্যাট যে এটা একটা থাকে না যে মিউজিক ভিডিওটা দেখলে আসলে বোঝা যাবে যে থাকে না যে দুজন নায়ক একজন নায়িকা, বিষয়টা ওরকম আসলে ট্রায়াঙ্গেল কেমিস্ট্রি আমরা দেখতে বিষয়টা পারবো। সেরকমই আসলে। স্পেসিফিক ভাবে যদি জানতে চাই, তাহলে কি গানটা অলরেডি রিলিজ হয়ে গিয়েছে? অলরেডি রিলিজ হয়ে গেছে। গানের কি রকম সাড়া পাচ্ছেন? অবশ্যই মানে যেহেতু এই প্রথম রুমি আর আমি একসাথে মানে এই টাইপের একটা গান গেয়েছি, এবং অনেকদিন পরে রুমি আর আমি একসাথে ব্যাক করেছি, কাম ব্যাক করেছি। অনেকদিন যাবত রুমির কম্পোজিশন সবাই চাচ্ছিল যে আমরা দুজন একসাথে কাজ করি, যে যার সোলোভাবে কাজ আসতেছিল, বাট এই অনেকদিন পরে একসাথে যেহেতু কাজটা এসছে, সবাই বেশ অ্যাপ্রিসিয়েট করছে। আচ্ছা, এই মিউজিক ভিডিওটা করতে গিয়ে অফকোর্স আপনাদের মধ্যে একটা গুড বন্ডিং আবার নতুন করে ক্রিয়েট হয়েছে, বা কিছু মজার স্টোরি ক্রিয়েট হয়েছে, সেখান থেকে ছোট্ট একটা গল্প যদি আমাদেরকে শেয়ার করতেন। মজার স্টোরি ওরকম কোনো স্পেশাল স্টোরি নেই, রেগুলার মিউজিক ভিডিও, বাট যেহেতু এটা ডান্স মুডের গান, আমি একটু মানে স্ক্রিনে কম থাকতেই পছন্দ করি। তারপরও কোরিওগ্রাফি করেছে আমাদের হাবিব ভাই। সো হাবিব ভাইয়ের ইচ্ছায় একটু বাধ্য হয়ে একটু হালকা একটু ডান্সের স্টেপ দিতে হয়েছে। তো আবার এদিকে রুমি যেরকম পুরোপুরি অ্যাজ এ হিরো হিসেবে এখানে কাজ করেছে, ও ডান্সে অনেকদিন যাবত ডান্স প্র্যাকটিস করেছে, বেশ আয়োজন করেই একদম খুব পাকাপোক্তভাবেই মিউজিক ভিডিওটা করা হয়েছে, এবং আশা করি আস্তে আস্তে এই গানটা শ্রোতাদের মনে জায়গা করে নিবে, আমার বিশ্বাস। আপনি কি চাচ্ছেন চ্যানেল এস এর মাধ্যমে আমরা আজকে আরো একবার আপনার মিউজিক ভিডিওটা দর্শকদের সামনে তুলে ধরি? হ্যাঁ, শিওর, হতেই পারে। চলুন দর্শক, আর দেরি না করে কাজী শুভর নতুন মিউজিক ভিডিওটা দেখে আসা যাক। ওয়াও, অসাধারণ সুন্দর ছিল। আমি কিন্তু Thank you. মানে আপনার এমনিতেও ভক্ত ছিলাম, এই গানটা একটু নতুন ভাবে আপনাকে আমার সামনে তুলে ধরেছে মনে হলো আমার। থ্যাংক ইউ। শুরুর জার্নিটা একটু জানতে চাচ্ছি, শুরু জার্নিটা মানে একদম শুরু থেকে একেবারে শুরু থেকে। একেবারে শুরু থেকে যদি বলি যে ফ্যামিলিতেই তো টুকটাক মানে গান বাজনার একটা পরিবেশ ছিল। তো আমার বড় বোন গান করতেন, বড় ভাই গান করতেন, এবং মূলত আসলে আমরা জেনেটিক্যালি পেয়েছি আব্বার কাছ থেকে। মানে আব্বা শুনেছি যে ছোটবেলা থেকেই আব্বা গান বাজনা পছন্দ করতেন এবং করতেন, এবং এক প্রকার সবাই টুকটাক গান বাজনার একটা পরিবেশ থাকাতে সবাই তো গান গায়, তো সেখানে একজন সঙ্গত করার জন্য কাউকে তো প্রয়োজন, যদি বলি তবলাবাদক হিসেবে। তো আমার এমনিতেও তবলা বাজানোর প্রতি একটা আগ্রহ ছিল। তো তখন আমি প্রাতিষ্ঠানিকভাবে তবলা শেখার জন্য আমি খুলনাতে তখন ছিলাম, আমি আব্বা চাকরি করতেন সেখানে। সেখান থেকেই এসো গান শিখি নামে একটা প্রতিষ্ঠান ছিল, তো সেখানে আমি তবলা শেখার জন্য ভর্তি হই, এবং বেশ কিছুদিন সেখানে তবলা শিখি। এরপরে খুলনা দৌলতপুরে উদীচিতে সেখানে তালিম নেই বেশ কিছুদিন। বাট ওই যে থাকে না যে
বন্ধু মহলে যখন একসাথে হতাম, সবাই আড্ডায় বসতাম, তখন একটু একটু গলা ছেড়ে গাওয়ার চেষ্টা করতাম। তো এই গান গাওয়ার চেষ্টাটা তখন মানে এই যে গাইতাম, তখন বন্ধুরা খুব উৎসাহ দিত। এবং নট অনলি দ্যাট, যখন কলেজে যখন আমি খুলনা ক্যান্টনমেন্ট স্টুডেন্ট, সেখানে যখন নবীনবরণ বা এই যে অনুষ্ঠানগুলো হতো, তখন স্যাররা ম্যাডামরাও খুব এক্সাইটেড থাকতো, মানে যে আমার গান শুনবে বা আমি কখন গান করব, মানে থাকে না, এই উৎসাহগুলো খুব কাজে দিয়েছে। সেখান থেকে এই যে গান গাওয়ার একটা বিষয়, এবং আস্তে আস্তে একটু একটু টুকটাক গিটার বাজিয়ে, মানে যতটুকু না করলেই না, মানে এই কর্ড ধরে ধরে একটু একটু গান গাওয়ার চেষ্টা। এইভাবে করতে 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 যখন আমি যখন ইন্টার কমপ্লিট করে যখন ঢাকাতে আসি, তো ঢাকাতে আসার পরে তখন টুকটাক স্টেজে, বিভিন্ন স্টেজে তবলাও বাজিয়েছি। আবার তখন বিষয়টা এরকম ছিল যে আমি যদি একটু স্টেজে, ঢাকার এই অনেক বড় বড় স্টেজ, তখন খুব শখ হতো যে আমি যদি স্টেজে এরকম একটু গান গাইতে পারতাম। থাকে না যে একটা অনেক বড় সাউন্ড, খুব ভালো সাউন্ড সিস্টেম, অনেক ক্রাউড, অনেক অডিয়েন্স, দারুণ অডিয়েন্স, গান গাইলেই তারা হাততালি দিচ্ছে, এরকম জায়গায় মানে গান গাওয়ার খুব ইচ্ছা হতো। এখানেও একটা বিষয় ছিল তখন, দেখতাম যে টের পেতাম, বুঝতাম যে অনেকে বুঝতো যে আমি গান গাইতে চাই বা আমি ভালো পারফর্ম করতো, কিন্তু মানে হয়তো বা করতে করবো, পারবেন, হ্যাঁ। কিন্তু তারা হয়তো বা অনেকে সেই সুযোগটা হয়তো বা দিতেন না, এটাও বুঝতাম। তো মন খারাপ হতো। তো বাট চেষ্টা থাকলে সেটা একটা জায়গায় যাওয়া যায়। তো ইন দ্যাট টাইম আমাদের একটা আড্ডার জায়গা ছিল ধানমন্ডি ৮ নাম্বার। হুম, হুম। তো ধানমন্ডি ৮ নাম্বারে আমরা রেগুলার আড্ডা দিতাম। সন্ধ্যার পরে যত কিছুই হোক না কেন, আমরা সন্ধ্যার সময় ওখানে যেতেই হবে, এরকম একটা বিষয় ছিল। ওখানে কি একটা গানের আসর বসিয়ে হ্যাঁ, ওখানে ফেলতেন? বসে যেমন আরফিন রুমি, আমি একসময়, আরো অনেকে ছিল, আয়ুব শাহরিয়ার, আরো অনেক মানুষ ছিল। আমরা একসাথে বসে গিটার বাজিয়ে গলা ছেড়ে গান গাইতাম। এবং তখন ওই সময়ে আমাদের দূরবীন ব্যান্ডের কর্ণধার আমাদের শহীদ ভাই, উনি দেখতাম যে এরকম ফর্সা একটা সুন্দর একটা মানুষ পাশে এসে বসতেন, আমাদের গান শুনতেন। আহ, তো একদিন শহীদ ভাই আমাকে বললেন যে আড্ডার ছলে সবার সাথে পরিচয়। শহীদ ভাই একদিন বললেন যে শুভ, তুমি তো ফোক করো, তুমি তাহলে আমার ব্যান্ডে জয়েন করো। দূরবীন ব্যান্ডের কথা বলছি আমি। তো তখন শহীদ ভাইয়ের মাধ্যমে আমি ওনার ব্যান্ড দূরবীনে জয়েন করি, এবং এটা আমার জন্য তখন আসলে একটা আশীর্বাদ, মানে এটা বিশাল প্রাপ্তি ছিল আমার জন্য। তো এখন আপনাদের ব্যান্ডের কি অবস্থা? আমরা তো নতুন কোনো গান পাচ্ছি না না, দূরবীন আসলে ব্যান্ড ব্যান্ডের থেকে। এই মুহূর্তে যেটা হয় যে কিছু মানে আমাদের পার্সোনাল, দেখা গেল যে সোলো ক্যারিয়ারের কারণে আসলে ব্যান্ডের সময় দেওয়াটা কম হয়। তো দ্যাটস ওয়াই যে যার সোলো ক্যারিয়ার নিয়ে সবাই ব্যস্ত। দেখা গেল যে শহীদ ভাই এখনো পর্যন্ত আঁকড়ে ধরে আছেন ব্যান্ডটাকে, একটু একটু করে উনি গান চালিয়ে যাচ্ছেন ব্যান্ডের কার্যক্রম। আমরা দেখা গেলো যে আমাদেরও, যেহেতু আমরা প্রফেশনালি কাজটা করি, সো দ্যাটস ওয়াই দেখা গেলো যে ওই সময় সবসময় আসলে ব্যান্ডের সময় দেওয়া হয় না। আর ব্যান্ড মেনটেন করা আসলে ইটস ভেরি টাফ। আমি যে কথা ছিলাম যে এটা কন্টিনিউ না করলে আসলে অপূর্ণ থেকে যাবে, অনেকে আমাকে অবজেকশনও দিতে পারে যে আপনি বললেন না কেন অমুকের কথা তমুকের কথা। তো দেন আচ্ছা, গল্পটা শুনবো, তবে একটু সময় হয়ে গেছে বিরতি নেওয়ার। শিওর, বিরতির পর বাকি গল্পে ফিরে আসছি। ওকে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর আবারও গল্পে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত চ্যানেল এস এর সাথেই থাকুন। স্টার ফ্যাশন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন ঈদ আড্ডা। গল্প করছিলাম, যেখান থেকে আটকিয়ে ধরেছিলাম আপনাকে, সেখান থেকেই চলুন শুরু করা যাক। ওকে, দেন শহীদ ভাইয়ের মাধ্যমে দূরবীনে জয়েন করা, এবং এরপরে দূরবীনের সাথে পথ চলা আমার অ্যাজ এ ভোকাল হিসেবে, প্লাস রিদম করতাম, গিটারে রিদম করতাম আর কি। এরপরে আমার পরপরই আরফিন রুমি জয়েন করলো, তারপরে আয়ুব শাহরিয়ার ভাই তো ছিলই। এই যে আমাদের শহীদ ভাই এবং আমাদের 4 জনের দূরবীন ব্যান্ড নিয়ে আমাদের পথ চলা। এবং দেন এরপরে শহীদ ভাইয়ের একটা প্ল্যান হলো যে শুভ গান গাইবে এবং আরফিন রুমি কম্পোজিশন করবে, এবং সেই প্ল্যানের প্রেক্ষাপটেই সাদামাটা আমার প্রথম সোলো অ্যালবাম 2009 সালে সেটা রিলিজ হয়। এবং তারপরে ওই অ্যালবামের শোনাবো শুনসুনি গো, তুমি বিনা আকুল পরাণ, নীলিমা, অঝোর শ্রাবণ, তখন এফএম এর খুব একটা ভালো একটা ইয়ে ছিল, প্রচলন ছিল, প্রচুর বাজতো এই গানগুলো। এবং গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন ইনফ্যাক্ট আসতো। আমার মনে আছে, আমি আপনার গানের ভীষণ রিকোয়েস্ট পেতাম যখন রেডিওতে ছিলাম সে সময়টাতে। তো এত চমৎকার গানগুলো আপনারা করেছেন, কিন্তু এখন যে এই যুগটা চলে এসেছে, ভাইরাল কন্টেন্ট সবাই চাচ্ছে, বা কিছু স্পেসিফিক আসলে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের গানের পছন্দেরও চেঞ্জ আসে।
তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনারা তখন যেভাবে কাজ করেছেন, যে গানগুলো নিয়ে কাজ করেছেন, এখন কি ওগুলোকে আসলে আরো মডার্নাইজড করে আপনাকে প্রেজেন্ট করতে হচ্ছে, নাকি মনের মতো করে যেভাবে করছেন ওভাবেই আসলে চালিয়ে যেতে চাচ্ছেন? জনপ্রিয়তা এক জিনিস, আর ওই যে ভাইরাল হওয়া এটা কিন্তু আরেক জিনিস, দুই জিনিস। জনপ্রিয়তা, এক্স্যাক্টলি। আপনি মানুষের মনে ভালোবাসার মাধ্যমে আপনি যেটাকে মনে জায়গা করে নিলেন, সেটাকে বলে আমরা জনপ্রিয় বলি। আর ওই ভাইরাল তো অনেক কিছু হইতে পারে, কারণ নেগেটিভ অনেক কিছু ভাইরাল দ্যাট মিনস হচ্ছে এটা ছড়িয়ে যাওয়া আর কি, সেটা নেগেটিভ অনেক কিছু হতে পারে। তো আমাদের চিন্তা করতে হবে যে আমাদের জনগণের বা শ্রোতাদের ভালোও লাগতে হবে এবং সেটা মানসম্মতও হতে হবে। অনেকভাবে অনেক কিছু ভাইরাল হতে পারে, থাক, ডিটেলসে গেলাম না। আজকে না হয় ঈদের দিন, খুশির দিন, আমরা না হয় নেগেটিভ টপিক গুলোকে আজকে বাদ দিয়ে আপনার মিষ্টি গলায় দুটো লাইন গান শুনে নিই। ওকে, ওই যে সাদামাটা অ্যালবাম, প্রথম অ্যালবামের গান শোনাবো, শুনছি খালেক দেওয়ান, শ্রদ্ধেয় খালেক দেওয়ান সাহেবের লেখা, সুর করা, ভীষণ পছন্দের গান। রুমির কম্পোজিশন ছিল, গাইছি এক লাইন। ও গো বো, 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী, নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি, শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নাই ওর যাইবানি, ও নিতে আইলে নাই ওর যাইবানি। এই অটোটিউনের যুগে আসলে এত সুন্দর ভোকাল পাওয়া কিন্তু ভীষণ মুশকিল। এবার ঈদের আপনার পরিকল্পনা কি? প্রত্যেকটা ঈদ তো এক এক রকমের প্ল্যান থাকে, এবার ঈদের প্ল্যান কি ছিল? আমার কোনো ঈদে স্পেশাল কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে না। আমার কথা হলো যে আমি ভালো কাজ করে যেতে চাই। অকেশন আসলে, যে কোনো অকেশনে যদি আমাকে বলা হয় যে না অকেশন উপলক্ষে কোনো স্পেশাল কাজ, না, বিষয়টা সেরকম না। ভালো কাজ হইতে হবে, মানসম্মত কিন্তু কাজ হইতে হবে। দর্শকরা কিন্তু জানতে চায় যে কাজী শুভর ঈদের দিনটা কেমন গেল? ঈদের দিন আসলে পরিবারকেই সময় দিই। চেষ্টা করি যে পরিবার নিয়েই সুন্দর সময় কাটানোর, এই আর কি। মানে রেগুলার যেটা হয় আর কি। আগে সেলামি নিতাম ছোটবেলায়, এখন সেলামি দেই। এই বিষয়টা ট্রেন্ডটা তাই। এখনো আছে তার মানে বলা যায়। হ্যাঁ। আমরা তো প্রায় ভুলেই গিয়েছি সালাম করার বিষয়টা আসলে। যাই হোক, এরকম কি কোনো ঘটনা ঘটেছে কখনো যে কোনো একটা শো করতে গিয়ে বা কোনো একটা কনসার্টে হয়তোবা কোনো মেয়ের চোখে পড়ে গিয়েছেন বা আপনার চোখে ভালো লেগে গিয়েছে? যেটা বোঝানোর চেষ্টা করছেন, এরকম কোনো ঘটনা আসলে আমার কখনো হয় নাই। যে না থাকে না যে আপনি যেটা বোঝানোর চেষ্টা করছেন আরকি। এরকমই আমার কাছে সবাই সমান। আমার কথা না, আমি স্টেজে গান গাচ্ছি, আমার সামনে ছেলে, মেয়ে সে যেই না, হোক না কেন। ভাবি তো অফকোর্স আমাদের প্রোগ্রামটা দেখবেন, যার কারণে হ্যাঁ। হয়তোবা না, ও একটু আমার ভয় সাথে অনেক পাচ্ছেন। কনসার্টে যায়। এখন স্বাভাবিক। এখন আ আমার কাছে আমার ভক্তরা, সে ছেলেই হোক, মেয়েই হোক, সে আমার গান ভালোবাসে। আ একজন শ্রোতা হিসেবে তার প্রতি আমার সেই ভালোবাসা থাকবে, সে যেই হোক না কেন। তাহলে যেহেতু ভাবির প্রতি এত ভালোবাসা, আজকের এই প্রোগ্রামটাও যেহেতু উনি দেখছেন, তাহলে ওনার জন্য ২ টা লাইন একটা চমৎকার গান আমরা শুনে নিতেই পারি। ঠিক আছে। ভালোবাসি তোমায় যতন করে, এসো না মনেরই একলা ঘরে, ভুলে তুমি যেও না, দূরে আর থেকো না, মন খোঁজে তোমাকে, মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। আর কেউ থাকবেও না। ভাবি অবশ্যই চোখে চোখ রাখবেন। আজকের এই চ্যানেল এস এর এই গানটা শোনার পর থেকে তো অফকোর্স রাখবেন।
আর আমরা গল্প করতে করতে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে অফকোর্স একটু বলে দেন। সবাইকে ঈদের শুভেচ্ছা আবারও। আর দর্শকদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ভালো বাংলা গানের সাথে থাকবেন, এতটুকুই আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেল এসকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেবার জন্য, এবং আরও একবার আপনাকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ, ঈদ মোবারক। দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে আপনাদের জন্য থাকছে কাজী শুভর অসাধারণ একটি মিউজিক ভিডিও। তবে তার আগে বলে দিতে চাই, সবসময় চ্যানেল এস এর সাথে থাকবেন এবং অবশ্যই আগামীকাল আবার দেখা হবে সেম টাইম সেম চ্যানেলে।